নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ মূলত যে বিষয়ে আলোচনা করব, সুপ্রিম রায়, সুপ্রিম কোর্টের যে রায় 26,000-এর চাকরি বাতিল, এই বিষয়ে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। অরুণাভদা, আপনাকে স্বাগত। এবং বিশিষ্ট শিক্ষাবিদ, একটা সময় এসএসসির সঙ্গেও দীর্ঘ সময় যুক্ত ছিলেন, কামাল হোসেন, আপনাকেও স্বাগত রায়বাহাদুরে। আমরা মূলত আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে দুর্নীতির প্রশ্নে আমরা আলোচনা করব। এ বিষয়ে সংশয়ের তো কোনো অবকাশ নেই যে দুর্নীতি হয়েছে, ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং একাধিক স্তরে দুর্নীতি হয়েছে। ওয়েমার্কশিট কেলেঙ্কারি থেকে শুরু করে তারপর র্যাঙ্ক জাম্প এবং এসএসসি যে সুপারিশ করছে তার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ, সেটা মিলছে না, সেখানে গড়মিল, এইরকম একাধিক দুর্নীতি হয়েছে। এবং তারপর এই যোগ্য অযোগ্য, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, কেন এটা সেগ্রিগেট করা গেল না, কেন পৃথকীকরণ হলো না, এই বিষয়ে আমরা আলোচনা করব। সিবিআই কেন সেটা পৃথকীকরণ করতে পারলেন না, সেখানে এসএসসির কতটা ভূমিকা ছিল, ওএমআর-শিট কেন এসএসসি সার্ভারে পাওয়া গেল না, কেন থার্ড পার্টির থেকে পেতে হলো, বা সেটাও কেন অসম্পূর্ণ। এবং ফাইনালি এটাও আমরা বোঝার চেষ্টা করব যে এতে আদৌ ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী বিচার ব্যবস্থা যেটা বলে ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ হাজার দোষী ছাড়া পেয়ে যাক, তারপরও একজন নির্দোষ যেন শাস্তি না পায়, বেনিফিট অফ ডাউটে। অর্থাৎ এটা আমি আপনি থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই জানেন যে এই 26,000-এর মধ্যে প্রচুর যোগ্যরাও লুকিয়ে আছেন, সেই যোগ্যরাও সাজা পেলেন, তাহলে ন্যাচারাল জাস্টিস কি রক্ষিত হলো? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আমি শুরুতেই অরুণাভদার কাছে আসবো। অরুণাভদা, শুরুতেই আপনি যদি সামগ্রিক অবজারভেশন সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আপনার অবজারভেশনটা, আপনি দীর্ঘ সময় ধরে এইটা একদম হাইকোর্ট থেকে আপনি দেখে আসছেন, অভিজিৎ গাঙ্গুলির সময় থেকে, তারপর দেবাংশু বসাকের বেঞ্চে, পুরোটা আপনি দেখেছেন, এবং ফাইনালি সুপ্রিম কোর্টের রায়, আপনি যদি এটা একটু ক্ল্যারিফাই করেন। শুরু দেখো, প্রথমত বিচারপতিরা তো আর মেরিটে নির্বাচিত হয় না, ধরাধরি করে তেল মারা বলো এ বলো এইভাবে হয়। সেখানে মেরিট আমি দেখি না। ও মনে হয়েছে করে দিয়েছে, ঠিকই আছে, বিচারপতি বলেছেন সেটাই শেষ কথা। সেখানে সৎ ব্যক্তি বাদ হয়ে গেল, ওসব সেন্টিমেন্ট নেই। কারণ বারে বারে বলছি, যে লোকটা মেরিট হয় তার কিন্তু বারবার চিন্তা হয় যে আমি হলে, আমার ব্যাপার হলে কি হতো। এদের সেই ব্যাপারটা নেই, ধরাধরি একদম বিচারক নিয়োগ ধরাধরি, মেরিটের ভিত্তিতে হয় না। যা অবধারিত তাই হয়েছে। হাম সাব হয়, যত নিম্নমানের লোক হবে তার ইগোটা বেশি থাকে, এই হবে, কি করা যাবে। না, এটা আমি যে প্রশ্নটা রাখছিলাম, যে এক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস, সেটা কি তাহলে অরুণাভদা ক্ষুণ্ণ হলো? অর্থাৎ এই ন্যাচারাল জাস্টিস বলে যে হাজার দোষী ছাড়া পেয়ে গেল, একজন নির্দোষ যেন শাস্তি না পায়, সেটা কি ক্ষুণ্ণ হলো? সেটা তো আদৌ রক্ষিত? ক্ষুণ্ণ তো হয়েছে, সে বলে লাভ আছে? কারা করছে? আমি বারে বারে বলছি, জজেদের সিলেকশনটা মেরিটে হয় না। দুই হলো, কে কাকে টপকাচ্ছে, কখন কাকে টপকাচ্ছে কেউ বলে না। 6 জনকে টপকে একজন সুপ্রিম কোর্ট চলে গেল। যে ভালো তেল মারে, ঠিক জায়গায় তেল মারতে পারবে, সে সিলেকশন হবে। ন্যাচারাল জাস্টিস বোঝে না, হাম হ্যাঁ, এটাই শেষ কথা, হাম হ্যাঁ। কিন্তু অরুণাভদা, একটা ভয়াবহ দুর্নীতিও পাশাপাশি হয়েছে। সেই দুর্নীতি প্রসঙ্গে আপনার কি অবজারভেশন? পশ্চিমবঙ্গ সরকার, মানে সেই দুর্নীতিতে একাধিক পার্টি জড়িত, মানে সেখানে যেরকম এসএসসি জড়িত, সেখানে যেরকম মধ্যশিক্ষা পর্ষদ, এবং পরোক্ষে পশ্চিমবঙ্গ সরকারকেও কিন্তু ছাড় দেওয়া কোনোভাবে যায় না, তার শিক্ষা দপ্তরও জড়িত। কারণ কি, এসএসসি নিয়োগ প্রক্রিয়ার জন্য এসএসসি কে সুপারিশ করা হচ্ছে, এবং এই নিয়োগ করছে হলো মধ্যশিক্ষা পর্ষদ, এবং তাদের মাইনে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই তিনটে বডি একসঙ্গে কাজ করছে, তাহলে দুর্নীতি তো ভয়াবহ রকম ভাবে হলো, সেটা তো কোনোভাবে আটকানো গেল না। আর সিবিআই বা কি খুঁজে বের করলো এতদিন ধরে তদন্ত করে? আলটিমেটলি সিবিআই যদি শেষমেশ এটাই বলে যে আমাকে ওএমআর-শিট দিচ্ছে না, এসএসসি প্রডিউস করছে না, সার্ভারে পাচ্ছি না, অর্থাৎ যদি সিবিআই এটাই বলে, চোরের কাছে গিয়ে বলে যে আমাকে চুরির মালগুলো দাও, তারপর বলছে যে চোর দিচ্ছে না, তাহলে সিবিআই বা কি করবে? আমি সিবিআই টিবিআই বলছি না, আমি সিম্পল
সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজেদের যে অ্যাটিচিউড হয়ে গেছে সেই ব্যাপারে বলছি, যার জন্য আমি মুখ একদম কাটা হয়ে গেছে। হাইকোর্টের মধ্যেও আমি বলি, জজেদের বলি, কিছু করার নেই। এত ছেলে চাকরি চলে গেল, যে ছেলেটা কিছু করেনি সেও তো একটা আশা করছে, আশা করে পরীক্ষায় বসেছিল বা ঠিক সৎভাবে দিয়েছিল, সে যদি এফেক্টেড হয় তাহলে সততার দাম কি রইল? সব চোর সৎ লোককে এক জায়গায় ফেলে দিলে। এটা দেখতে হবে, শর্টকাট মারতে গিয়ে কাজ করব না, এটা মারতে গিয়ে হয়েছে। আর এখন যেটা হয়েছে অসুবিধা, সুপ্রিম কোর্টের জজেদেরও কাগজপত্র দেখে জুনিয়র কিছু ছেলে, তারা দেখে বলে এই ঘটনা, তার ভিত্তিতে সে রায় দেয়, বেশিরভাগই তৈরি রায়। এই হয়েছে, আর কি করা যাবে। আর এরা তো টপ লয়ার কেউ ছিল না হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের, দু একজন বাদে টপ লয়ার কেউ ছিল না, সুতরাং যে অবধারিত তাই হয়েছে। এটা কি কোথাও মনে হয় যে এই জায়গায় যদি ডিওয়াই চন্দ্রচূড় থাকতেন এই সময়, তাহলে কি রায়টা অন্যরকম হলেও হতে পারত? সেটা বলা কঠিন, কারণ সুপ্রিম কোর্টের তো অন্য জজ আছে, 30-এর কাছে জজ আছে, তারা কি করতে বলা কঠিন, সেটা বলা। আমি ভাই সোজা কথা, বিচারপতি নির্বাচনে মেরিট বিচার হয় না, সুতরাং আমি কিছু বলতে চাই না এ ব্যাপারে। এদের মেরিট সম্বন্ধে আমার একটু সংশয় প্রকাশ করলাম প্রকাশ্যে। এবং যেভাবে এখানে টোপকে, আরেকটা বলি, যেভাবে টোপকে সুপ্রিম কোর্ট যাচ্ছে কিছু লোক সিনিয়রিটি বাদ দিয়ে, সেটাও দেখার জিনিস। যার যত লাইন ভালো সে তাড়াতাড়ি চলে যাবে সুপ্রিম কোর্ট, এটা আমি হার্ড রিয়ালিটি বলছি, আমি প্রমাণ দিয়ে দিতে পারি। সেখানে কোনো মেরিট বা সিনিয়রিটি অনুযায়ী যায় না, সুতরাং না বলাই ভালো। আর কি বলবো? অর্থাৎ অরুণাবদা, আপনি বলছেন যে দুর্নীতি শুধুমাত্র এই এসএসসির নিয়োগে নয়, দুর্নীতি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও হচ্ছে। আমি দুর্নীতি বলবো না, এটাই হয়ে গেছে রীতি। মেরিটে তো জজ হচ্ছে না, আমার চেনা জানা হলো, আমার ক্ষমতা আছে, আমি ওকে বললাম একে একটু নিয়ে না দেখো তো, সে জজ হয়ে গেল, মেরিট কোথায়? কার কটা জাজমেন্ট প্রকাশিত হয়েছে, মানে পাবলিশড হয়েছে, সেসব কিছু নেই। আমি ধরো উকিল একটা, আমি যে মামলা করি আমার নাম তো প্রকাশ হয়, যে কি কি আর্গুমেন্ট করেছি, সেসব দেখে না, আমি একটু কামালদার কাছে আসবো। কামালদা, আপনি দীর্ঘ সময় ধরে এই এসএসসির কাজের সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন, আপনি পুরো বিষয়টা দেখেছেন। আপনি যদি একটুখানি এটা আমাদের ক্ল্যারিফাই করেন, এটা বোঝান যে এই যে একটা ভয়াবহ দুর্নীতির পাহাড়, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি যেখানে জড়িয়ে যাচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ, এবং কোনোরকম ভাবে হয়তো রাজ্য সরকারকেও পুরোপুরি ছাড় দেয়া যায় না, এবং এসএসসি সার্ভারে ওএমআর শিট সেটা সিবিআই পেল না বা এসএসসি প্রডিউস করলো না। এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি অবজারভেশন? এবং তার সঙ্গে এই প্রশ্নটাও থাকবে যে সিবিআই এই যে বলছে যে সহযোগিতা করছে না, সিবিআই কে তো এই কাজটাই দেয়া হয়েছিল যে খুঁজে বের করো, তুমি সেগ্রিগেট করো কারা কারা দুর্নীতিগ্রস্ত, কারা দুর্নীতি করলো, কারা যোগ্য, কারা অযোগ্য, প্রপারলি সেগ্রিগেট করে বের করো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে কি কোথাও সিবিআইও কি এই পুরো তদন্ত প্রক্রিয়ায় ব্যর্থ নয়? কি বলবো? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব একেবারেই, এবং আপনি অবাক হয়ে যাবেন সুপ্রিম কোর্টে তথা হাইকোর্টেও, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের সংখ্যা 1, অযোগ্যদের সংখ্যা 1, এবং সামনে এসে বলেন, সাউন্ডটা একটু কম আসছে, একটু সামনে। যে অযোগ্যদের যে লিস্ট দেওয়া হয়েছিল সেখানে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। অযোগ্যদের যে লিস্ট দেওয়া হয়েছিল, যেটা স্কুল স্যার, সেটা আমাদের রাজ্য সরকারের যে একটা জমা দিয়েছে তার সংখ্যা আলাদা, আচ্ছা মধ্যশিক্ষা পর্ষদ একটা জমা দিয়েছে তার সংখ্যা আলাদা, এবং স্কুল সার্ভিস কমিশন যেটা জমা দিয়েছে, দুবার জমা দিয়েছে দুরকম। সবচেয়ে হাস্যস্কর, প্রথমবারে দিল যে 5465, আবার হিয়ারিং কনক্লুডেড, এবার রায় ঘোষণা হবে, তারপরে আবার এটা জানি না অরুণবাবু ভালো বলতে পারবেন, যে তারপরে হিয়ারিং কনক্লুডেড আবার গিয়ে বলেছে ও হিসেবটা ভুল ছিল,
এটা টিভি সেট দিচ্ছি 5303 জন, রাতারাতি 182 জন কোথায় গেল কেউ জানে না। তাহলে এই অবস্থায় যে কোনো জাজ তিনি কি করবেন আমি জানি না। আমি হলে তো কিছু করতে পারতাম না, অরুণবাবু হলেও কিছু করতে পারতেন না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আদি হচ্ছে কি এদের কাছে কোনো অরিজিনাল ওএমআর শিট নেই। অরিজিনাল ওএমআর শিট যদি না থাকে তাহলে কিসের মেরিটে? আর এই জন্যই তিনজনের 3 রকম হয়েছে। একটা রাজ্য সরকারের রাজ্য সরকার এবং তার 2টো দপ্তর, একজন পরীক্ষা নিয়ামক আর একজন হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি। এদের 3 জনের কি করে 3 রকম হয়? কি অদ্ভুত! মানে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, বা ভারতবর্ষের কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামের কোনোদিন এরকম হয়নি। এবং এটা কি করে হয় আমি তো বুঝতে পারছি না। এবং অবাক হবেন, আমার তো বহু স্টুডেন্ট তারা এর ভিতরে চলে গেছে, 2210 জন। খুব খুব কষ্ট লাগে। 2210 জন। তারা প্রথমেই স্কুল সার্ভিস কমিশনে বলল যে আরটিআইটা চিঠি পাঠিয়েছে, তাকে ফোন করেছে, তুমি কত পেয়েছিলে? হাস্যস্কর দেখুন, মানে অরিজিনাল তো নেই, তুমি কত পেয়েছিলে? আমি এত পেয়েছিলাম। তারপরে একটা দিয়ে দিল, সে যা বলেছে কে জিজ্ঞেস করছে, হ্যাঁ সেইটা আবার এরকম তৈরি করে তার হাতে দিয়ে দিল। অদ্ভুত ব্যাপার। তাহলে এখানে যে যোগ্য কারা অযোগ্য কারা, এবং আজকের অনেকে বলছেন যে তাহলে যদি যোগ্য অযোগ্যদের যদি টাকা ফেরত দিতে হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি কেন সেই অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের রাখলো না? অনেকের প্রশ্ন। তিনি যখন বলেছেন টাকা ফেরত দিতে হবে, তাহলে কেন তিনি যোগ্যদের রাখলেন না? প্রশ্ন হচ্ছে বিচারপতিরাও দ্বিধার মধ্যে রয়েছেন যে কোনটা অরিজিনাল, কোনটা মানে কারা অযোগ্য, সেই সংখ্যাটা কোনটা সেটা স্কুল সার্ভিস কমিশনকে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে। এরা অযোগ্য, এরা অযোগ্য, তাদের দিয়ে দিতে হবে। এবং একটা কথা বলছি এখানে, যে যাই বলে বলুককে, অরুণামদার দেখে আমি সাহস পাই খুব, যে অটোমেটিক্যালি যারা টাকার জন্য যাচ্ছে যে আমার টাকা ফেরত দিতে হবে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে পলিটিক্যালি। কোন পলিটিক্যালি আমি বলবো না, কোন তাকে হুমকি দেওয়া হচ্ছে পলিটিক্যালি। এবং কি বলা হচ্ছে যে অপেক্ষা করো না, পরীক্ষাটা হোক না, দাঁড়াও না, চিন্তা করুন। তাহলে এই আসলে কি, আমি যেটা দেখেছি আমার লাইফে, 90 সাল থেকে শিক্ষকতা করি এবং 90 সাল থেকে কম্পিটিটিভ এক্সাম পড়াই, এটা আমার আশা, এটা নেশা। দেখা যাচ্ছে যে এই সরকার মানে মেধা এবং পরিশ্রম পরাজিত দুর্নীতির কাছে। একেবারে মেধা এবং পরিশ্রম দুর্নীতির কাছে লাত খাচ্ছে। সেখানে এই মুখ নিয়ে আমরা কোথায় যাব? দেখুন, ইউপিতে প্রায় 65,000 সেখানে সরকার স্টে করে রেখেছে, মানে সরকার বলছি সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে আরেকটা বিজ্ঞাপন দিয়ে দিল যে আমার নিউ জেনারেশনের জন্য কি হবে। ঠিক ত্রিপুরাতে হয়েছে, সমস্ত জায়গায় হচ্ছে। এখন বারবারই বলছেন যে ওই তো তোমার ওই বিজেপি সরকার করেছে, উত্তরপ্রদেশ হয়েছে, ত্রিপুরা হয়েছে। আমরা বামফ্রন্টকে ছাড়িয়ে বিদায় করে আপনাকে নিয়ে এসেছিলাম। কেন? আপনি কি বামফ্রন্টের সঙ্গে তুলনা করার জন্য আপনাকে নিয়ে এসেছিলাম? নিশ্চয়ই না। তাহলে বামফ্রন্ট খারাপ ছিল বলে আপনি এসেছেন, আপনি খারাপ হবেন কেন? আমার প্রশ্ন এটাই। তাহলে দুনিয়ার কেউ এটা তৈরি করতে, এটা বার করতে পারবে না। অদ্ভুত লাগে, হাস্যস্কর কিছু। অরুণবাবুর কথায় আমি একমত, অরুণবাবুর কথা এটা একমত। এক বিচারপতি বলছেন রাজ্য সরকারকে সহযোগিতা করতে পারি, আমি এটা বার করে দেবো। কোনো দিন সম্ভব নয়। অরিজিনাল ওএমআর শিট নেই তো, তা কি করে হবে? আমি যুক্তি দিয়েছিলাম এই মানে সরকারের যারোককে মাথাকে, যে দেখুন খুব সহজ পদ্ধতি, আমার অভিজ্ঞতা থেকে বলছে যে প্রথমে দেখবো যারা টাকা দিয়েছিল, মানে টাকা দিয়েছিল যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে ড্রাফট দিতে হয়েছিল। 22,000 এই 22,53,000 টোটাল পরীক্ষার্থী ছিল। তাহলে তাদের তো সেই ফর্ম ফিল আপ কোন করেছিল, তাদের যে যখন তারা যে ড্রাফট দিয়েছিল তাদের নাম লেখা আছে, অ্যামাউন্ট লেখা আছে।
এই কটা আগে বার করুন যে এরা কিন্তু পরীক্ষার্থী, বাদ বাকি সব বাইরে থেকে ম্যানুফ্যাকচার করেছে, মানে অ্যাডমিট কার্ড, তাদেরকে ওইভাবে নিয়োগ করা হয়েছে। শোনেনি। সুতরাং সদিচ্ছার অভাব রাজ্যের একটা জেনারেশনটাকে একদম শেষ করে দিল। এবং মাননীয় মানে আমাদের শিক্ষামন্ত্রী কি বলছেন, এই সব ভর্তি হচ্ছে না কেন, অন্য তাল দিচ্ছ, ভর্তি হচ্ছে না কেন আমার থেকে কেউ বেশি জানে না। শুনুন, একটা অভিভাবক এসছেন পুরুলিয়া থেকে, যে মাস্টারমশাই আমার বড় মেয়েটাকে এমএসসি বিএড করালাম জমি জায়গা বিক্রি করে, আমার মেজো ছেলেটাকে এমএ বিএড করালাম চাকরির আশায়, তাদের চাকরি 10 বছর চাকরির পরীক্ষা নেই, স্কুলের মাস্টারমশাই দিদিমণির পরীক্ষা নেই, আর আমার ছেলেটা 8 পাস করে বলে আমি আর পড়বো না, কারণ আমার দাদা দিদি সর্বোচ্চ শিক্ষিত হয়ে চাকরি পায় না, আমি পড়ে কি করব। এই কথাটা ব্রাত্য বসু একবারও বললেন না, এইটা ফ্যাক্ট। আজকের উচ্চ মাধ্যমিকে এত পরীক্ষার্থী কম, মাধ্যমিকে এত পরীক্ষার্থী কম, কারণ হচ্ছে এটাই, আমার দাদা দিদিরা চাকরি পায়নি আর দুর্নীতি, তাহলে আমি পড়াশোনা করে কি করব, এটাই হচ্ছে ঘটনা। সুতরাং আমি কামালদার সূত্র ধরেই, কামালদা যেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, আমি একদম নাম করে বলছি, সেই প্রসঙ্গটা নিয়ে আমি অরুণাবদার কাছে আসবো। যে বিচারপতির কথা বললেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যে সেখানে প্রাক্তন বিচারপতি, বর্তমান অধুনা এমপি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকতে পারেন, শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যারা এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত যে আইনজীবীরা, অর্থাৎ ফিরদৌস, তারপর ফিরদৌস শামীম, সুদীপ্ত সেনগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়, তারা থাকতে পারেন, চিফ জাস্টিস থাকতে পারেন, সবাই মিলে একটা কমিটি করে যদি এই যোগ্য অযোগ্য আলাদা করা যায়। আমার অরুণাবদার কাছে প্রশ্ন যে এই মামলাটা যখন হাইকোর্টে ছিল তখন তো অভিজিৎ গাঙ্গুলির কাছেই ছিল, তারপর বোধহয়, আমি যদি খুব ভুল না করি, কামালদা অরুণাবদা দুজনের কাছে আমি জানতে চাইবো, আমি যদি খুব ভুল না করি, প্রথম অভিজিৎ গাঙ্গুলি, তারপর বোধহয় সেখান থেকে দেবাংশু বসাক, আমি ভুল হলে পরে আমাকে কারেক্ট করে দেবেন। সাব্বার রশিদি আর দেবাংশু বসাক। হ্যাঁ, তো তাহলে সেই সময় অভিজিৎ গাঙ্গুলির কেন মনে হলো না, আজ এতদিন পর রাজনীতিবিদ হয়ে হঠাৎ অভিজিৎ গাঙ্গুলির মনে হচ্ছে যে এতদিন পর, রায় বেরিয়ে যাওয়ার পর, যখন প্রচুর যোগ্যরা হাহাকার করছে, চোখের জল ফেলছে, আমরা প্রত্যেকদিন মিডিয়াতে দেখছি, এবং এদের মধ্যে প্রচুর ইউনিভার্সিটি টপাররাও রয়েছে, ইউজিসি নেট পাসরাও রয়েছে, এখন অভিজিৎ গাঙ্গুলির মনে পড়ছে যে একটা কমিটি গঠন করে সেগ্রিগেশন সম্ভব। তাহলে যখন হাইকোর্টে কেসটা ছিল সেই সময় তার মনে হলো না এটা, সেই সময় কেন তিনি উদ্যোগ নিলেন? কি বলবেন? না, এখন কমিটি করে তো আর রায়টা পাল্টানো যায় না। জজেরা কমিটি করলো, কয়েকটা রায় দিয়েছেন জজ, এটা বেআইনি হয়ে হয় না, বলে যাচ্ছে যে যা বলছে। কি করবো, বুঝতেই পারছি সবারই কোথাও না কোথাও দুর্বল জায়গা আছে, সেইগুলো ঢাকা দেওয়ার জন্য। এবং অদ্ভুত ব্যাপার যে রায় বার হওয়ার পর, রায় সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ভার্ডিক্ট এসে গেল, আবার চিফ মিনিস্টার তাদেরকে ডেকে বলছে, মানে ওনার তো সংখ্যালঘুদের টুপি পরানোর খুব হ্যাবিট আছেন, এখন দেখা যাচ্ছে সবাইকে টুপির উপরে টুপি পরাচ্ছে, আবার তাদের সঙ্গে আবার কথা বলছেন, মানে কি, মানে এবারে কোথায় যাওয়ার কোনো ফাঁসি হলে না রাষ্ট্রপতি মাফ করে দিতেন, এখানে তো কোনো উপায় নেই। অর্থাৎ আবার বলুন, ভোটে জিতছে আর কি করা যাবে, এটাই তো আসল, ভোটই শেষ কথা। ভোটে জিতছে, আমরা যারা মমতা ব্যানার্জির ঘোরতর বিরোধী, আমরা তো মানুষের কাছে পৌঁছচ্ছি না। চোর হোক, চোর হোক, তৃণমূলের ছেলেরা আপনি পাড়ায় একটা পাবেন, জল বন্ধ হয়ে গেছে, কাউন্সিলর দৌড়ে আসবে। আগে সিপিএম আমলে কি হতো, লোকাল কমিটিকে খবর দাও, সে দেবে ডিস্ট্রিক্ট কমিটি, তারপর আপনার বাড়ি জল আসবে। এটা পৌঁছে গেছে, চোর জোচ্চোর সব ঠিক আছে, কোনো পৌঁছে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফিকাল্টি। না, ওরা দারুণ কথা বলেছেন, ওনার সঙ্গে একমত হয়ে আমি একটা গতকালের ঘটনা বলছি। সাউন্ডটা একটুখানি কারেক্ট করুন, সাউন্ডটা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, গতকালের একটা ঘটনা বলছি। আমার ছাত্র, সে এখন অযোগ্য হয়ে গেছে, হ্যাঁ, একটা গ্রামে, পার্টিকুলার আমি বলছি না, মিদনাপুরের। সে যখন শুনলো গ্রামবাসীর অনেকেই যে তার চাকরি চলে গেছে, সঙ্গে সঙ্গেই সেখানে তারা ফিস্ট করতে শুরু করলো।
যা চাকরি চলে গেছে কেন ফিস্ট করব? তাহলে আমি অরুণাবার কাছে এইটাই ঠিকই প্রশ্ন, যে তার মানে ওই ছেলেটা অ্যান্টি টিএমসি ভোট দেবে, ঠিক আছে, কিন্তু বাদ বাকি যারা ফিস্ট করেছে তারা কিন্তু সব তৃণমূলকেই ভোট দেবে, কারণ দিদি ঠিক করেছে। এই যে একটা চাকরিজীবী তুই দোতলা বাড়ি করেছিস, তোর ঠিক হয়েছে, তোর চাকরিটা চলে গেছে, ঠিক হয়েছে, তাহলে ওই গ্রামে ওই 5টাই ভোট পাবে অ্যান্টি তৃণমূল, বাদ বাকি সব এই, মানে আমি বাস্তব কথা বলছি। এই জায়গা থেকে একটা প্রশ্ন করব, কামাল যেটা বললেন যে সামাজিক অবক্ষয়ের একটা কথা বললেন, যে একজনের চাকরি চলে গেছে, তিনি যোগ্য কি অযোগ্য আমরা জানি না, ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে তিনি যোগ্য, কিন্তু তার চাকরি চলে যাওয়া সেই জায়গায় তার প্রতিবেশী বা তার তার আশেপাশের মানুষজন তারা সহানুভূতি প্রবণ হতে পারছেন না, তারা বিষয়টাকে সহানুভূতির সঙ্গে দেখতে পাচ্ছেন না, তারা ফিস্ট করছেন, তারা পিকনিক করছেন। এই একটা সামাজিক অবক্ষয় কি সামগ্রিকভাবে অরুণাভদা, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা সমাজের ক্ষেত্রে, সেটা সংস্কৃতির ক্ষেত্রে একটা অবক্ষয় চলছে, এবং সেই অবক্ষয়ের ফলস্বরূপই কি আমরা এই বর্তমান যে সময়ে, যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে বসবাস করছি, সেটা কি একটা ভীষণ অবক্ষয়ের দিকে আমাদের নিয়ে যাচ্ছে? না, অসুবিধা হচ্ছে ধরো পাশাপাশি দুটো বাড়ির ছেলে, দুটোই কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয়। আমাদের কি হয়, ও পাশের বাড়িটা অসুখ হয়ে গেছে, ঠিক আছে আমার ছেলেটা ফার্স্ট হবে, এই সেন্টিমেন্টটা কিন্তু আছে, আমি দেখেছি, করে নি, আসলে আমার লাভ হলেই হলো। এটা অরুণাভদা এটাই ইংরেজিতে বলে কালচারাল ব্যাংকাপসি, তাই না? তাই তো, মানে সামাজিক তাই তো বুঝেছি, কি বলবো, সাংস্কৃতিক হচ্ছে দেউলিয়াপনা। এই পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে এবং সংখ্যালঘুদের ঢোকানো হয়েছে। তারা জানে দেখুন, আজকের অন্য স্টেটে আমরা কোনো রাজনীতির নেই, রাজনীতির কথা বলছি না, অন্য স্টেটে এখানকার ছাত্ররা, মুসলিম ছাত্ররা, তারা সেখানে জামা কাপড় কিনতে যায়, ব্যবসা করে, সেখানে ওপেন বড় বড় দোকানে দাড়ি টুপি করে বসে আছে, গুজরাটে পায়ের উপর পা দিয়ে বসে আছে, কিন্তু এখানে তাদের বিজেপি ভয় দেখানো হচ্ছে, আমি 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 এই জায়গা থেকে অরুণাভদার কাছে আসবো আরেকটি প্রশ্নে, যে 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 কথাটা বলা হচ্ছিল, আরো একটা প্রসঙ্গ যদি আমরা তুলি, নিট স্ক্যামের প্রসঙ্গটা, সেটাও একটা ভয়াবহ দুর্নীতি হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে ফুল প্যানেল বাতিল হয়নি। আমি এই শুরুতে অরুণাভদার কাছে আসবো এবং তারপর কামালদার কাছেও আসবো, যে নিট স্ক্যামের ক্ষেত্রে কিন্তু সেই সময় ফুল প্যানেল বাতিল হলো না, এই ক্ষেত্রে ফুল প্যানেল বাতিল হলো। এই জায়গায় একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাবের প্রশ্নও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তাদের তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়া জোটের যে দলগুলো রয়েছে তাদের তরফ থেকে তোলা হচ্ছে। কোথাও গিয়ে একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব কি এর মধ্যে কাজ করছে? মানে কোথাও গিয়ে একটা, আপনি যে বলছিলেন ম্যানুপুলেশনের কথা, অর্থাৎ সুপ্রিম কোর্টেও কি এক ধরনের ম্যানুপুলেশন চলে? তাহলে প্রতিহিংসা পরায়ণ মনোভাব, তুমি যখন প্রতিহিংসার কথা বলছো, প্রতিহিংসা করতে গেলে তো মাথা খাটাতে হবে, মাথা খাটিয়ে তো প্রতিহিংসা, তো মাথাই খাটায় না কেউ। হ্যাঁ, ইয়েস নো ভেরি গুড হচ্ছে। তুমি সুপ্রিম কোর্টের পিটিশন অ্যাডমিট হয় ইয়েস নো ভেরি গুড, ও যা লোয়ার লেভেলে লিখে দিল সেইটাই হ্যাঁ করে, কি করা যাবে? অত চিন্তা করে না কেউ আজকাল, আমার জায়গাটা থাকলেই হলো, দ্যাট ইজ অল। এবং যেহেতু সুপ্রিম কোর্টের জজেদের তো মেরিটের ভিত্তিতে নিয়োগ হয়নি, হাইকোর্টের জজেরাও নিয়োগ ভিত্তিক, মানে মেরিটের ভিত্তিতে নিয়োগ হয় না, যার যেখানে ভালো জায়গা আছে তেলমেল মেরে বেরিয়ে গেল, হয়ে গেল, আবার সুপারসিট করে সুপ্রিম কোর্ট করে চলে গেল 6-7 জনকে সুপারসিট করে। এটা এমনি লোক করলে, বিচারপতিরা এমনি এমপ্লয়ার করলে বিচারপতিরা সেখানে লাঠি ছোটা মেরে মাথা ফাটিয়ে দেবে, নিজেদের ক্ষেত্রে অন্য 6-7 জনকে সুপারসিট করে সুপ্রিম কোর্ট নিয়ে যাচ্ছে, ঠিকই আছে। আরো একটি প্রশ্ন উঠেছে অরুণাভদা, সেটা হলো রিসেন্ট সুপ্রিম কোর্টের এক বিচারপতির বাড়ি থেকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে, পোড়া টাকা,
তো মুখ্যমন্ত্রী বলছেন যে তার শাস্তি যদি বদলি হয় তাহলে এই ছাত্রছাত্রীদের শাস্তি কেন বদলি হবে না? এটা এটা যদিও খুব একটা যুক্তির নিরিখে এটা দাঁড়ায় না একেবারেই, তবু আমি এই বিষয়টা জানতে চাইছি যে আপনার এটা তো খুব লজ্জাজনক ব্যাপার যে বিচারপতির বাড়ি থেকে এত টাকা পাওয়া গেছে। এটা কিন্তু নতুন কিছু নয়, এটা ধরা পড়েছে বলে তুমি আমি জেনেছি, নতুন কিছু নয়, আগেও হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা ঘরে মুখ দেখে রায় দেওয়া, এই উকিল ওই ঘরে ভালো চলবে, ওই উকিল ওই ঘরে ভালো চলবে, এটা তো আছে। এখন অবশ্য কলকাতা হাইকোর্টে কমেছে গালাগাল করায়, আগে তো তাই ছিল। ওটা হলো রাম উকিলের ঘর, ঘর মানে বিচারপতিটা তার পক্ষে, সব সে তো ছিলই। দুর্নীতিটা তো শুধু আমরা বাইরে আর বাদ বাকি সব দুর্নীতিগ্রস্ত তা তো না, আমরাও ইনভলভ। আমি এই একই প্রশ্ন নিয়ে কামালদার কাছে আসবো। দুটো প্রশ্ন যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে, ইন্ডিয়া জোটের একাধিক শরিকদের তরফ থেকেও তোলা হচ্ছে, যে যে বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার হলো, পোড়া টাকা, সেই বিচারপতির শাস্তি যদি বদলি হয় তাহলে এই যোগ্য অযোগ্য মিশে থাকা ছাত্রছাত্রীদের কেন চাকরি যাবে? এখানে তো ন্যাচারাল জাস্টিস রক্ষিত হলো না, তাহলে বিচারপতিরও কেন চাকরি যাবে না? এই প্রশ্ন বিরোধীরা তুলছেন। দুই, নিট স্ক্যামের ক্ষেত্রেও এই একই প্রশ্ন তোলা হয়েছিল যে পুরো ব্যবস্থাটাই অর্থাৎ পুরো পরীক্ষা পদ্ধতিটি কলঙ্কিত, যেটা বলা হচ্ছে পুরো পরীক্ষা পদ্ধতিই কলঙ্কিত, সেই কারণে আর কোনো ধরনের সেগ্রিগেশন সম্ভব নয়, তাই আবার নতুন করে 3 মাসের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করে আপনারা পরীক্ষায় বসুন, যোগ্য হিসেবে নির্বাচিত হয়ে আসুন। তাহলে নিটের ক্ষেত্রেও কেন একই জিনিস হলো না? বিরোধীরা প্রশ্ন তুলছে। কামালদা, দেখুন, প্রশ্ন আমি মনে করি অপ্রাসঙ্গিক প্রশ্ন, কারণ বিভিন্ন গ্রাউন্ড অনুযায়ী বিভিন্ন রায় হয়, এটা আমি জানি। আমি এডুকেশনের কথা বলছি, নিটের ক্ষেত্র আলাদা। কিন্তু এটা বলছে না কেন উত্তরাখণ্ডে কম্পিউটার টাইপিস্টের প্রায় 3,500 চাকরি পুরোটা বাতিল করলো, কয়েকজনের জন্য সেটা বাতিল করলো। এবং অরুণদাব জানবেন, রাজস্থানের প্রাক্তন চিফ মিনিস্টার ওম প্রকাশ চৌতালা, কংগ্রেসের চিফ মিনিস্টার, 2 বার ছিলেন, 3 বারের মাথায় 2014 সালে তার 10 বছরের জেল হয়েছে, তার ছেলে। কেন না? তিনি তো শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি তো চিফ মিনিস্টার ছিলেন। তাহলে প্রাইমারিতে মাত্র 2124 জন কারাপশন ধরা পড়েছিল, কয়েকজন, তার জন্যই তার জেল হয়ে গেল 10 বছর। তাহলে আমাদের চিফ মিনিস্টার ছাড় পাবে কেন? এটাই আগে বলুন উনি। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে ইনভলভমেন্টটা হওয়া চাই। হট করে বলে চলো না আমি চিফ মিনিস্টার, আমার কোনো মিনিস্ট্রি চুরি করলো বা খুন করলো তাতে আমি দায়ী। ইনভলভমেন্টটা হয়েছিল, উত্তরপ্রদেশের ইনভলভমেন্ট ছিল টাকা নেওয়ার ব্যাপারে। বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন ভাবেই তো বিচারপতিরা রায় দেন, সেটা স্বাভাবিক। তাহলে ওখানেই হলো, এই ত্রিপুরাতে তো পুরো চাকরি চলে গেল, ত্রিপুরা 10,224 জনের। এর কিছুদিন আগেই আরো আপনার বিহারে, সেখানেও চাকরি চলে গেল। ঠিক আছে, তাহলে নিটের প্রশ্নটা করছে কেন? নিটের প্রশ্ন তাহলে এইগুলোই বলুক, এগুলো তো চাকরি চলে গেছে। যে অ্যাকচুয়ালি উনি যে আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর ভদ্রতা, নম্রতা সব খসে পড়ে গেছে। এবং পাবলিক আজকের আমরা বাইরে যেতে পারবো না, কোনো স্টেটে আর লেকচার দিতে, বাইরে স্টেটে আমি আর যেতে পারবো না। এখনই বলবে পশ্চিমবঙ্গ থেকে এসছে, এ কি বলবে, এর কথা শুনবো? সুতরাং মানে ছেলেদের, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তো নষ্ট, মানে কম্পিটিটিভ অ্যাসপিরেন্টদের ভবিষ্যৎ তো নষ্ট, সঙ্গে সঙ্গে তার ছেলের বাড়ির বাচ্চা ছেলে মেয়েদের, তাদের ভবিষ্যৎ নষ্ট, একেবারে নষ্ট। মানে এই যেটা আমি দেখেছি, আপনি অবাক হয়ে যাবেন। একটি ছাত্র, সে পঞ্চায়েতে আমার কাছে পড়তে আসতো, এখন পঞ্চায়েতের একটা মেম্বার হয়েছে। সে আগে ভ্যান চালাতো, তার বাবা ভ্যান চালাতো, তার বাবাকে রেসপেক্ট করে বলছি, কোনো কাজ ছোট বড় নয়। সে এখন 4 চাকা গাড়ি কিনেছে, আমার কাছে এসছে, এই বলছে। এখন এই যদি দেখে সেই পাড়ার বা কে কি শিখবে?
পশ্চিমবঙ্গের সেই সংস্কৃতি, সেই হচ্ছে কি, আর মানুষ যদি না বোঝে, আর কি বলো, মানুষকে সম্মান জানাই ভোটার, তারা যদি সব ঠিক আছে, তাতে তো মমতা ব্যানার্জি জিতছে, কি করা যাবে? ওই আপনাকে ওই কথাটা বললাম, যেটা ওই যে খাবার চাকরি চলে গেছে, অর্থাৎ যে, এবং বলছে যে যদি নতুন চাকরির পরীক্ষা দিয়ে, প্রধানরা বলছে, ছাত্ররা এসে আমার কাছে বলছে রুরাল এরিয়া থেকে, যে যদি এক্ষুনি চাকরির পরীক্ষা নিই না, তাহলে সেই তোমাদের এইসব কন্যাশ্রী, যুবশ্রী আর তোমার এই বিদ্যা, এই যে ভাতাগুলা দিতে পারবো না। তো তাহলে সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো, ওরা খুব ভালো। তাহলে একটা গ্রামে কজন MA BEd আছে? নেই, 4 জন 5 জন, আর বাদ বাকি তাহলে ভোটার সব দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। এটা ঠিক আছে, মানে কামালদা আপনি যে পাশাপাশি ইনস্ট্যান্স গুলো রাখলেন, উত্তরপ্রদেশের ইনস্ট্যান্স গুলো রাখলেন, রাইটলি সেড, কিন্তু প্রশ্নটা, মূল যে জায়গাটা, সেটা হলো ন্যাচারাল জাস্টিস, সেইটা তো নিঃসন্দেহে ক্ষুণ্ণ হলো। অর্থাৎ এই বেনিফিট অফ ডাউট, এটা তো সুপ্রিম কোর্টও দিচ্ছে, যে এই যদি সিবিআই মোটামুটি ধরা যাক 8,000-এর মতো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ যাদের টাকা ফেরত দিতে হবে, বাকিদের টাকা ফেরত দিতে হবে, আমি সেই প্রসঙ্গ আসবো অরুণাবদার কাছে, বাকিদের মধ্যেও তাহলে কেন চিহ্নিত দুর্নীতিগ্রস্ত? অর্থাৎ ওই সেই থার্ড পার্টি, অর্থাৎ ওই নাইসা, ওই সাম বনসাল, যার থেকে সিবিআই ওএমআর শিট কালেক্ট করেছে, এবং ওএমআর শিট কালেক্ট করে তারা বলছে যে এই ওএমআর শিট, এখানে ওএমআর শিটে জালিয়াতি হয়েছে। ভালো কথা, পুরো ওএমআর শিট সেখান থেকে পায়নি। এবার সিবিআই বলছে 8,000-কে আমি চিহ্নিত করতে পারছি, সংখ্যাটা সম্ভবত 8,000, আমি একদম এক্সাক্ট ফিগারটা দিতে পারছি না, 8,000-কে চিহ্নিত করতে পারছি, বাকি যে 18,000, বাকি যে 16,000, না 18,000 থেকে গেল, 18,000 থেকে গেল, সেই 18,000-এর মধ্যেও কেউ কেউ দুর্নীতিগ্রস্ত থাকতে পারে। কিন্তু এটা আমি আপনি সবাই জানি যে এই 18,000-এর মধ্যে অধিকাংশই তারা সৎভাবে, সঠিকভাবে, পদ্ধতি অনুযায়ী চাকরি পেয়েছে। তাহলে এই 18,000-এর মধ্যে যদি একজনও যদি সঠিকভাবে চাকরি, অন্যায় হয়েছে, অন্যায় করা হয়েছে, বলছি তো, শর্টে বলে দিচ্ছি, অন্যায় করা হয়েছে। ওই ন্যাচারাল জাস্টিস তো বলছে যে 1000 দোষী ছাড়া পেয়ে যাক, একজন নির্দোষ, না সেটা, সেসব শোনো, সেগুলো আসলে কাগজে কলমে 1000 দোষী ছাড়া পাক একজন যাতে না হয়, এসব কাগজে কলমে বলা যায়। বিচারপতি অত মাথা ঘামাবে কে? 1000 বললে 999 জন করেছে, সেটা বার করে তার মধ্যে একটা বার করবে কে? শুধু সব এক জায়গায় ফেলে দাও, পয়েন্টটা বুঝেছো? যে এক জায়গায় ফেলে দাও, কে বার করবে? সেটা তো আছেই। এবং বিচারপতিদেরও যে চাপ, কাজের ভয়ঙ্কর চাপ, সেখানে ইন্ডিভিজুয়াল এভাবে মাথা ঘামাতে পারছে না এখন। এটা হয়েছে, ওই যা তৈরি করে দিল, তার উপর বলে দিল, ওপর যা শুনলো বলে দিল, এটা হয়ে গেছে। তার জন্য এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে, বিচারপতিরা মাথা ঘামাতে পারছে না। আমার তো ভবিষ্যৎ নষ্ট হয়নি, আরে আমার তো ভবিষ্যৎ নষ্ট হয়নি, জজ সাহেবের সিলেকশনে ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এখন তো জজ সাহেবদেরও সুপারসিড করে কেউ সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে, সুপারসিড করে। কাকে প্রশ্ন করে? সুপারসেশন অন্য জায়গায় হলে ভয়ানক দোষ, আর বিচারপতিকে করছে, যার ভালো লাইন আছে, সে 6-7 জনকে টপকে চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট, কে বলবে? ঠিকই আছে। আমি একটা প্রশ্ন অরুণাবদাকে করব, তারপর আমি আবার কামালদার কাছে আসব। বিষয়টা হলো যে যারা দুর্নীতিগ্রস্ত, তাদের দুর্নীতির কোনো এতটুকু ছাড় নেই। খুব জোর গলায় সোচ্চারে বলতে হবে যে দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে, যে 8,000-কে চিহ্নিত করা গেছে, ওয়েল এন্ড গুড। বাকিদের মতো যদি দুর্নীতিগ্রস্ত থাকে, চিহ্নিত করে সাজা হোক। যারা দুর্নীতি করলেন, যারা দুর্নীতিতে প্রশ্রয় দিলেন, যদি সরকারের কেউ থাকে, যদি এসএসসির কেউ থাকে, যদি মধ্যশিক্ষা পর্ষদের কেউ থাকে, কাউকে ছাড় দেওয়ার কোনো জায়গা নেই, এটা খুব স্পষ্ট করে বলতে হবে। কিন্তু প্রশ্ন এখানেও আছে, এই যে টাকা ফেরত দেওয়ার প্রশ্ন, একটা 12% সুদে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এই জায়গায় আমি একটা আর্টিকেলের কথা বলছি, আর্টিকেল 23(1) সেটা বলছে এক্সপ্লিসিটলি প্রহিবিটস, আর্টিকেল 23(1) explicitly prohibits Bagar or
এনি কাইন্ড অফ সিমিলার ফোর্স লেবার দুর্নীতি করেছে, সেই লোকটি দুর্নীতি করেছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, খুব ভালো কথা, সেটা তার শাস্তি হবে, 100 বার শাস্তি হবে, ভয়াবহ শাস্তি হবে, হওয়াই উচিত। কিন্তু তারপর তার 18 সালে যদি নিয়োগ হয়ে থাকে, সে 7 বছর শ্রম দিয়েছে, 7 বছর তার অ্যাটেন্ডেন্স শিট দেখতে হবে। এইবার এটা এই আর্টিকেল 23 অনুযায়ী তাকে কোথাও গিয়ে এটা কি বাগার হয়ে যাচ্ছে, ফোর্স লেবার হয়ে যাচ্ছে? এটা দু রকমের ব্যাখ্যা আছে, দু রকমের ব্যাখ্যা আছে। এখনো তুমি যে চাকরিটা করছো সেটা কোনো চাকরি না, কিন্তু অনেস্টলি চাকরি করো, যদি ঠিকঠাক হতো ওই জায়গা থেকে চলে গেছে, এটা একটা যুক্তি আছে, যুক্তি আছে, সেই জায়গাটায় আটকাচ্ছে না। কিন্তু তুমি তো 7 আর্টিকেল 23 তোমাকে দিয়ে তুমি তো 7 বছর কাজ করিয়েছি, হ্যাঁ, সেটা না জেনে তোমার কোয়ালিফিকেশন নেই। না না, এখন যেটা যুক্তি, না না, এখন যে যুক্তিটা হচ্ছে, ধরো আমার কোয়ালিফিকেশন নেই, আমি একটা গাড়ি চালাচ্ছি, ধরা পড়লে আমার গাড়ির লাইসেন্সই নেই, গাড়ি জীবনে শিখিনি, আমি তো রিস্ক করেছি, তো আমাকে দেবে কেন? আরেকটা পাল্টা যুক্তিও আছে যে তুমি তো বেআইনি ভাবে পেয়েছো, আর বেআইনি হলে সবকিছু আইনি সাহায্যগুলো তুমি পাবে না, এটা একটা যুক্তি আসছে বেআইনি ভাবে। আমার একটা কাউন্টার যুক্তি আমি জানি, আপনি আরো বেটার বলতে পারবেন, আমি বলতে পারবো না। সাজাপ্রাপ্ত আসামি, যে সাজাপ্রাপ্ত আসামি, তিনি যখন কাজ করেন জেলে, তাকেও কিন্তু শ্রমের মূল্য দেয়া হয়, সে কিন্তু সাজাপ্রাপ্ত আসামি, সেও শ্রমের মূল্য পাচ্ছে, তার সেক্ষেত্রেও ফোর্স লেবার হচ্ছে না। তাহলে আইনে আছে বলে, আইন করে দিয়েছে বলে, আইন যদি না থাকতো ওকে কিছুই দিত না, টাকা দিত না, বসে থাকতো, আইনে আটকাচ্ছে বলে এদের দিতে হবে কাজ করালে। এই ছেড়ে দাও, একটুখানি আলোকপাত করেন এই ফোর্স লেবারের প্রসঙ্গটা, যে প্রসঙ্গটা দেখুন। যখন হচ্ছে কি তাদের সুপ্রিম কোর্ট বলে, হাইকোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও বলেছে, অরুণবাবু দাদা ভালো বুঝবেন, ভয়েড অ্যাব ইনিশিও মানে শুরু থেকেই ক্যান্সেল। যখন বলে দিয়েছে যে তুমি অসৎ উপায়ে চাকরিটা পেয়েছো, তোমার শ্রমের দরকার কি, তোমার আবার শ্রমের কি, তুমি তো ওই কনজিউমার ফোরামে যাও না, গিয়ে টাকা দাবি করো, কনজিউমার ফোরামে যাও, গে টাকা দাবি করো যে আমি শ্রম দিয়েছি, আমি টাকা ইয়ে করলাম। হ্যাঁ, মানে এটা কোনোদিন মানা যায় না যে যারা অসৎভাবে চাকরি পেয়েছে, অসৎভাবে চাকরি পেয়েছে যোগ্যদের, ভয়েড অ্যাবনিশন হলো একদম গোড়াতেই বেআইনি, গোড়া থেকে বেআইনি, এইটাই ভয়েড অ্যাব ইনিশিও। যে সুতরাং তাদের আইনের ভাষা ওটা, যে সুতরাং তারা একেবারেই প্রথম থেকেই যোগ্যদের পাল্টে তারা এই অযোগ্যরা তারা প্রবেশ করেছে। বা একটা অবাক হয়ে যাবে অরুণবাবু, এরা জীবনে কোনোদিন শোনেননি, শুনুন, যে মানে সীতা পেয়েছে 90-এর মধ্যে 80, এবং ও ঢোকাবে হচ্ছে গিয়ে রীতাকে, রীতার কাছ থেকে পয়সা নিয়েছে, রীতাকে প্রবেশ করাবে, কিন্তু রীতা পেয়েছে তো 70, কি করে ঢোকাবে? হবে না। তখন কি করেছে, সে যে দিয়েছে 4 নম্বরের দাগে এ গোল করেছে, যে সীতা সে ফার্স্ট হয়েছে, সে এ গোল করে, সেটা কারেক্ট অ্যান্সার। এইবারে কি করেছে, আবার তার পাশে এ কি করেছে, বি গোল করিয়ে দিয়েছে, সার্ভিস কমিশন বি গোল করিয়ে দিয়েছে, এরকম ভাবে করে করে তার নামিয়ে নিয়ে এই এর পিছনে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এর পিছনে নামিয়ে দিয়েছে। তাহলে তারা এইভাবে যারা চাকরি পেয়েছে, চাকরি করছে, শুনুন, এখন সেই আমাদের মতো সেই শিক্ষক মশাই আমরা যাদের কাছে পড়েছি, তাদের মাধ্যমিক পাস, ইউনিভার্সিটি পাস, তারা কত কিনা জানতেন। হ্যাঁ, এখন হচ্ছে এইসব ছেলেরা তো পড়াশোনা না করলেই ভালো, যে মাস্টার মশাই যত গল্প করবে সে হচ্ছে কি বেস্ট, সে বেস্ট টিচার। এখন যে মাস্টারমশাই যত রং ঢং দেবে এবং ছাত্রদের সঙ্গে গল্প করবে পড়াশোনাটা বাদে, সেই হচ্ছে ভালো। সুতরাং এখন যে যোগ্য অযোগ্যরে ওখানে পড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং কটা স্কুলে এখন সঠিক পাঠ হয়, কটা স্কুলে সঠিক পাঠ হয়? সঠিক কোনো পাঠই হয় না। কোনো একটা ছেলে, সে কি বলবো, এই টিচারদের সবাই কোনো একটা, যেমন শিক্ষক মশাই যে এইভাবে চাকরি পেয়েছে, একটা ছেলে সে চুলটা রং করেছে, নীল লাল সবুজ করেছে, এক মাস্টারমশাই বলছে এই তুই ওরকম নীল লাল করেছিস কেন, এরম করবি না। তারপরে সন্ধ্যাবেলা একটা পার্টির পতাকা নিয়ে চলে এসছে।
ওই মাস্টারমশাইয়ের উপরে হামলা করেছে। তো এখানে কে শ্রম করেছে ওই করেছে এখন ওসব হয় না। সুতরাং এরা দুর্নীতি উপায়ে চাকরি পেয়েছে, এরা একেবারে প্রথম থেকে কারাপ্টেড এবং হচ্ছে ইনবর্ন কারাপ্টেড। না হলে বাবা জানে, মা জানে, সবাই জানে, সেখানে সন্তানকে ইনস্টিগেট করছে তুই এটা কর। সুতরাং এদের যা আছে ঠিক আছে, এবং এরা এই পরীক্ষায় বসতে পারবে না, সেটা সুপ্রিম কোর্টের রায় আছে, এরা এই পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এ কে বসবে আর কে বসবে না আমার থেকে ভালো কেউ জানে না, কারণ তাদের অ্যাডমিট কার্ড নেই, আর স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো ডকুমেন্টস নেই। তাহলে ওই যে 22 লক্ষ, কে 22 লক্ষ, তার ভিতর যাদের অ্যাডমিট কার্ড নেই, এটা একাডেমিক অ্যাডমিট কার্ড নয় যে রেখে দেবে, অনেকদিন আগে হয়ে গেছে, তাহলে কি করে পরীক্ষায় বসাবে যারা এই 22 লক্ষ, কি করে বসাবে? একটার পর একটা ঝামেলায় জড়িয়ে যাবে, একটার পর একটা ঝামেলায় জড়িয়ে যাবে। মানে এ কাটানোর কোনো ইচ্ছা নেই, এবং যাতে না কাটে সেইটাই ঠিক আছে। এটা আপনি একটা ভয়াবহ কথা বলছেন যে যদি অ্যাডমিট কার্ড না থাকে তাহলে এই 22 লক্ষের চিহ্নিতকরণ কি করে হবে? তাহলে মানে আবার দুর্নীতি হবে, মানে এই দুর্নীতি চলতেই থাকবে। এটাই তো আমার কথা, যে তাদের কাছে অ্যাডমিট কার্ড নেই, তাহলে তারা যে পরীক্ষায় বসবে, তারা আমি যে পরীক্ষা দিয়েছিলাম, এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ কারো কাছে অ্যাডমিট কার্ড নেই। পুরোটা তো পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা স্বীকার করেছে, পুরোটা পুড়িয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া হয়েছে, ইচ্ছা করে নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? তাহলে সেই পঙ্কজ বনশল হবে। এবং এ ভাষায় হচ্ছে কে যে সব যেগুলো করেছে সেগুলো এডিটেড, মানে আপনি যখন তখন নাম্বার বাড়াতে পারবেন, যখন তখন নাম্বার কমাতে পারবেন, যেগুলো আছে ওদের কাছে। যে সুতরাং আমার এবার ছেড়ে দাও। হ্যাঁ, আমরা 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 প্রায় প্রায় শেষের দিকেই চলে এসেছি। আমার দুজনের কাছেই একরকম শেষ প্রশ্নই থাকবে যে এটা তো একেবারেই কোনোভাবে উল্লাসের সময় নয়, যেটা কামালদা বলছিলেন যে কারো চাকরি চলে গেছে, কেউ ফিস্ট করছে। সামগ্রিকভাবে এটা 26,000 চাকরি হারালেন, তার মধ্যে যোগ্য অযোগ্য রয়েছে, কিন্তু মূল যেটা সেটা হলো আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, সেটা আমি হতে পারি, অরুণাবদা হতে পারেন, সেটা কামালদা হতে পারেন, আমরা প্রত্যেকে উই অল আর দ্য স্টেক হোল্ডার অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ওপর একটা বিরাট বড় আঘাত এলো। আমরা জানি না, যেটা বলছিলেন যে এই মুহূর্তে স্কুলগুলোতে প্রপারলি পড়াশুনো হচ্ছে না, বা আগামী দিনে আরো কিভাবে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা, সেই প্রশ্নগুলোও আছে। তাহলে কোথাও গিয়ে এই যে হঠাৎ একটা ভ্যাকুয়াম তৈরি হলো শিক্ষা ব্যবস্থায়, এই যে একটা বিরাট শূন্যস্থান, এবং যেটা কামালদা বলছিলেন যে এই শূন্যস্থান হয়তো আগে থেকেই ছিল, তৈরি হয়ে এসছে, ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতিও হয়েছে। তো এই ভ্যাকুয়ামটা, যেটা আরো ভয়াবহ আকারে যে ভয়েডটা তৈরি হলো, এই জায়গা থেকে উত্তরণের উপায় কি অরুণাবদা? এটা আমি বলতে পারছি না। এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, বদমাইশি করে যে স্কুলে না যায় তো স্কুল উঠে যাবে। পার্টিকুলার সাবজেক্ট প্রতি স্কুলে তো 3-4 জন করে টিচার থাকবে না, একই টিচারের সংখ্যা কম, এরা যাবে, ইনডাইরেক্টলি একটা মাইনে করবে, পয়সা তুলবে, তো আছেই পশ্চিমবঙ্গে। কামালদা, শিক্ষা ব্যবস্থার কি হবে? কামালদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শিক্ষা ব্যবস্থার কি হবে? এই সরকার যখন থেকে এসেছে শিক্ষা ব্যবস্থা দেউলিয়াপনা হয়ে গেছে, সুতরাং ওটা বড় প্রশ্ন। বরঞ্চ ওই মাইনে দিতে হবে না, বেঁচে গেছে। মাইনে দিতে হবে না তো, এক একজনের প্রায় 60,000 70,000 টাকা করে মাইনে হচ্ছে এক একজন হিসেবে বলে, তাহলে তাদের তো মাইনে দিতে হবে না, সরকার তো বেঁচে গেল, আর মাইনে দিতে হবে না, ব্যাস। স্কুল তো অলরেডি বন্ধ হয়ে গেছে, বহু স্কুল নেই, হ্যাঁ একদম বন্ধ হয়ে গেছে। এবং স্টুডেন্টরা সব যার বাবার পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, এই যাচ্ছে। স্কুলে গেলে আপনি বুঝতে পারবেন স্কুলে যাচ্ছি না কোথায় যাচ্ছি, স্কুলে প্রবেশ করেছি না কোথায় প্রবেশ করেছি, সেটা বুঝতে পারবেন, মানে সেটা বুঝতে পারবেন না। মানে বিদ্যালয়ে যারা গেছে আমার মতো, তারা বুঝতে পারছে যে বিদ্যালয়ের সেই কালচার সেগুলো সে আর নেই। মানে তাহলে এই সরকার চাচ্ছে যে এই রকম ভাবে যদি চলে যায়, আমি সব দোষ দেবো বিরোধীদের, সব দোষ দেবো বিরোধীদের।
তাহলে এই দোষ যদি এইটা যদি চলতে থাকে তাহলে দীক্ষা মানে কোনো কিছুই হবে না। এখন ছেলেমেয়েরা দুটো পড়াশোনা করছে, এক হচ্ছে কি অরুণাবদার পেশায় যাচ্ছে সবাই, হ্যাঁ, LLB করে নিচ্ছে, এইটা করছে হোমিওপ্যাথি ডাক্তার হচ্ছে, ব্যাস এই দুটো এখন পেশা। আর এখন হচ্ছে এই জার্নালিজম পড়ছে বেশি, পোর্টাল চ্যানেল প্রচুর হয়ে গেছে, সুতরাং এখন ওগুলার কেউ পড়ছে না, জার্নালে তারা যায়ই না। সবচেয়ে ভালো যে কলেজে এডুকেশনের জন্য বিখ্যাত দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার এডুকেশনের জন্য বিখ্যাত কলেজ, হ্যাঁ, সেখানে এডুকেশনে 2 জন ভর্তি হয়েছে, ভাবা যায়। সুতরাং শিক্ষা চাচ্ছে, শিক্ষা তো শেষ হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু এই শেষ হয়ে গেল। এবারে টিচাররা যাবে আসবে গল্প করবে এই করবে, কালচার তো এটাই। এবং সেখানে অধিকাংশ শিক্ষক মহাশয় কি বলবো, তারা সারা দিনই হচ্ছে কি একটা পার্টির গুণগান করছে, সারাদিনই একটা পার্টির গুণগান করছে। শেষ প্রশ্ন করব অরুণাবদা এবং কামালদা দুজনের কাছেই, এই প্রশ্ন দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। 26,000 মানে তো শুধুমাত্র 26,000 নয়, 26,000-এর সঙ্গে তার সঙ্গে তাদের পরিবারও আছে। এতে কি আদৌ সামনে বিধানসভা নির্বাচন, আদৌ নির্বাচনে কোনো প্রভাব পড়বে বা প্রভাব পড়ার আদৌ কোনো সম্ভাবনা আছে? অরুণাবদা, আপনার কি মত? দেখো, নির্বাচনে তৃণমূলের রিচটা অনেক বেশি, যা করুক তাই করুক রিচ অনেক বেশি। পাড়ায় তুমি তৃণমূলের কাউন্সিলরকে বললে চলে আসে, আগে যেমন বারে বারে বসে সেই সিপিএম এর বলে লোকাল কমিটিকে বললে লোকাল কমিটি ডিস্ট্রিক্ট কমিটি, তারপর তোমার বাড়ির কাজ হলো। এটা কিন্তু তৃণমূলের নেই, তৃণমূলের রিচটা বেশি, চোর জোচ্চোর যাই বলো পৌঁছানোটা অনেক বেশি। তার উপর যদি করতে পারে তাহলে তৃণমূল হারবে, বিরোধী পক্ষ, এবং বিরোধী পক্ষের লোকও নেই সেইভাবে, এখন তো পাড়ায় দেখছি লোক নেই, খুব খারাপ অবস্থা। কামালদা, সবকিছুর পরেও তৃণমূল কংগ্রেসের এখন একটা রিচ রয়েছে, মানুষের কাছে পৌঁছানো রয়েছে, সেটাই তৃণমূল কংগ্রেসের ইউএসপি। সেটা আপনি দেখতে পাচ্ছেন, 77টা বিজেপির এমএলএ থেকে কমে কমে আসছে, হ্যাঁ। সুতরাং তারাও বুঝে গেছে যে আমাদের এই বিজেপির কেউ রিচ নেই, মানে আমাদের ভোটাররা আমাদের ভোট দেবে না, হ্যাঁ, আমাদের ভোটাররা আমাদের ভোট দেবে না, সেটা বুঝে গেছে। এবং মুসলিমরা আরো একজোট হচ্ছে, কোন এক লিডার বিজেপি সে বারবারই মুসলিম হটাও, হ্যাঁ, জীবনে কোনোদিন হিন্দু মুসলিম কালচার আমার মধ্যে কোনোদিন ঢোকায়নি। আমার মাস্টারমশাইরা অরুণাবদা পাশাপাশি দুজন বসে খেয়েছে, আমি আর অরুণাবদা, এখনো মনে আছে কে হিন্দু কে মুসলিম জানি না, ওরা ওইটা করছে। আর সেই সঙ্গে সঙ্গে এ তাল বাজাচ্ছে এই সরকার, মমতা ব্যানার্জি তাল বাজছে, মুসলমান দেয় সব এক, তোমরা ভোট দেবে না, তোমরা ভোট দেবে না। কারণ লাস্ট কথা বলছি এটাই, তৃণমূল সরকার এসেছিল এইটাই কারণে মুসলমানদের যে ভোট, যে তোমাদের হাতে বোমা বন্দুক গুলিয়ে এতদিন সিপিএম ধরিয়েছে, আমি তোমাদের হাতে খাতা কলম পেন্সিল আর কোরআন আনাবো। তার থেকে ভয়াবহ হয়েছে সিপিএম এর সময়, এরা পাইপ গান থেকে শুরু করে এমন করে ইম্পোর্টেড গান নেই যেটা হাতে আছে, সেটাই সংখ্যালঘুরা বুঝবে না তো। আরে খাচ্ছি আর খাওয়াচ্ছি তো সবচেয়ে বড় পলিসি, খাচ্ছি আর খাওয়াচ্ছি, ব্যাস এটাই জনগণ চাচ্ছে। আমরা 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 এই জায়গা থেকে আজকে আলোচনার কনক্লুশনটা টানবো। আমরা বেশ কয়েকটা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করলাম। অতি অবশ্যই এক, যোগ্য অযোগ্য কেন ডিভাইড করা গেল না, সেখানে সিবিআই এর কি ভূমিকা ছিল, এসএসসির কি ভূমিকা, সেখানে রাজ্য সরকারের কি ভূমিকা, এবং যেটা অরুণাবদা বলার চেষ্টা করলেন যে হাইকোর্টের বিচারপতি তাদেরও যে অপারগতা, হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে লিমিটেশন, রায়ের ক্ষেত্রে লিমিটেশন, সেইটাও বারংবার উত্থাপন করার চেষ্টা করলেন। এবং ন্যাচারাল জাস্টিসের প্রসঙ্গটাও এলো, ন্যাচারাল জাস্টিস রক্ষিত যে হলো না সেই আলোচনাটাও এলো। এবং তার সঙ্গে যেটা কামালদা বলার চেষ্টা করলেন যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের একটা অবক্ষয়, শিক্ষা ব্যবস্থার একটা অবক্ষয়। আমরা এই জায়গা থেকে একটা ইতিবাচক নোটে যদি শেষ করতে পারি যে আগামী আমরা যদি একটা পজিটিভিটি নিয়ে, যে আগামীতে আবার একটা অরুণাবদার মতো মানুষরা রয়েছেন, কামালদার মতো শিক্ষকরা রয়েছেন, একটা পজিটিভ নোটে যে আপনারা আপনাদের এই কথা থেকে, আপনাদের এই ওয়ার্ডস থেকে কিছু পজিটিভিটি বেরিয়ে আসবে এবং তরুণ সমাজ, তরুণ প্রজন্ম তারা কিছু পজিটিভলি তারা আগামী দিনে এগোবে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে
যে পাকে আবদ্ধ এই মুহূর্তে যে একটা ভয়ানক সিচুয়েশনের মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থার উত্তরণ হবে, এই আশা নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা শেষ করব। অরুণাবদা, কামালদা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায়বাহাদুরে। আমরা এইরকমই আরো একাধিক অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।